বেশি সর্দি অল্প রংপুর। হ্যাঁ, এইভাবে ভাজি করলে অনেক মজা। দর্শক, দুঃখজনক ব্যাপার, আজকে থেকে আমার এই গরম মশলা শেষ। ফাইনাল লুকটা হচ্ছে এমন। এখন ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট এক্সারসাইজেস, মানে এটা অনেক বেশি কষ্ট হয়। না না না, এটা ফ্যাশন, সত্যি কথা। দর্শকদের জিজ্ঞাসা করো, এটাই ট্রেন্ড এখন। একদম মনে হচ্ছে আম্মুর হাতের কালো জিরা ভর্তা খাচ্ছি। এত সুন্দর একটা রেসিপি উপহার দিছে। সাইফান বলতেছে সাইফান মোটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা খুবই ভালো আছি। ক্যামেরা ভেঙে যাবে বাবা, হুট করে ক্যামেরায় লাগলে ক্যামেরা শেষ। সাইফানের তীরটা ভেঙে গেছে, তাই সাইফানের মন খারাপ। আমি একবার ঠিক করে দিছিলাম, পরে সে নিচে যায় উপরে মাসি আবার বাড়ি খাইছে। আমরা গেলে আবার কিনবো এখন তোমার জন্য। না কিনে লাভ না, এগুলো হচ্ছে কি জানেন, ওয়ান টাইম এর খেলা। হাতে নাও, টিস্যুটা নাও। কেমন চলতেছে দিনকাল সাইফান? ভালো? ইউএ তো সব শেষ, খালি এমসিডব্লিউ আরেকটা আছে। এমসিডব্লিউ কোনটা? লিটারেচার গতকালকে তো নিছেই। আরেকটা হবে পুরো হয়। সাইফানের আর প্রায় 1 মাস ক্লাস হবে, তারপরে ছুটি, উইন্টার ভ্যাকেশন। আর এক মাস। হ্যাঁ, তোমার ডিসেম্বরের মনে হয় 16 তারিখ থেকে ছুটি শুরু সম্ভবত। এটা মানে সব স্কুলেরই হবে। কি করবা এই ছুটিতে? কি প্ল্যান? কি প্ল্যান নাই, কোনো প্ল্যান নেই? আমি একটা প্ল্যান করছি। কি প্ল্যান বলো তো? 10 দিন রংপুর আর আরো কয়েকদিন 10 দিন রংপুর, 2 দিন ঈশ্বরদী, 2 দিন না 3 দিন, অনেক দিন। যতটুক ছুটি আসে ততটুকু। মানে বেশি ঈশ্বরদী অল্প রংপুর? হ্যাঁ। কেন? 10 দিন রংপুর। তোমার না এবার রংপুর অনেক ভালো লাগছে? তাও তো যাচ্ছি। কি আছে কুকুরে? বাড়িতে অনেক মাছি আসে, জানালা খুললে মাছি আসে, ছাদ থেকে আসে, মানে কেমন জানি। পাখির খাবার দিলে মাছি আসে। সাইফানা বাবা একটা ঔষধ এনে দিছে, এই ঔষধ একটু দিছি, মনে হচ্ছে নিজেই মারা যাবো মাছি মারা যাওয়ার আগে। এত বাজে শুটকির গ্রান, আর সাথে হচ্ছে মুরগির ফিড, মানে সহ্য করাই কঠিন। দিয়ে রাখছি, 2-1টা মাছি আসলো। এই যে একটা এখানে এসে অজ্ঞান হচ্ছে, এই যে এখনো সেই অজ্ঞান হয়নি, এই যে দেখা যাচ্ছে। তবে ঘ্রাণ এত বাজে। ক্যামেরার একটাই সমস্যা, ঘ্রাণ আপনাদের কাছে যায় না, নাহলে এতক্ষণ আমার মতন মরা লাগতো। অনলাইন থেকে অর্ডার দিছে এই সেই ঔষধ। বাবারে বাবা, ওরে আল্লাহ, কত কাক কেন রে? কি হয়েছে? এতদিন পর আমার কথা মনে পড়লো? একটু খোঁজও নেও না, খবরও নেও না, দেখাও যায় না তোমাকে। আপনাদের একটা মজার কথা বলি, সে রান্নাঘরে গেছে কি করতে জানেন? এটা ঘ্রাণ নিতে, নিয়ে অজ্ঞান হয়েছে। ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস। বাহিরে একদম ঝলমলা রোদ। আগে সে বিটরুট আনতে হবে। বুটের ডালটা এত স্বাদ হয়েছিল, কালকে লেবু দিয়ে রাতের বেলা হালিমের মতন খাইছি। লেবু দিব? লেবু দিতে হবে। ইয়েস, থ্যাংক ইউ। আমি স্কুল থেকে এসে মানে ওই যে কাজে বসছি, আমি উঠিই নেই। নিজের এক্সারসাইজের জন্য টাইম বের করার জন্য যত চিন্তা করতেছি আর কি। এখন বাজে এক্স্যাক্টলি 9:30। আমি যদি
11:30 মধ্যেও কাজ অনেকখানি যদি আগাইতে পারি তাহলে আমি ইনশাআল্লাহ 11:30 মধ্যে বা 11টার মধ্যে এক্সারসাইজ শুরু করলে 1 ঘন্টা লাগেই, 1 ঘন্টার একটু বেশি লাগে। আর এক্সারসাইজ করার সাথে সাথে সাইফানকে স্কুলে যেতে হয় আনতে, স্কুলে আনতে যাওয়ার সময় একটু যদি না বসি তখন খারাপ লাগা শুরু করে। সব মিলাই একটু নিজের লাইফটা আরও গোছালো করার চেষ্টা করতেছি। আমি আজকে সকালে মানে ফজরের নামাজ আদায় করে কিছু কাপড় চোপড় অর্ডার করছি নিজের জন্য। সামনে শীত আসতেছে, ইনশাআল্লাহ আশা করি শীত আসতেছে। এত আজকে কয় তারিখ? আজকে নভেম্বরের 11 তারিখ। রেডি রাখা তো লাভ নেই, আসুক শীত। না রেডি রাখা মানে কি, আমি একটু ডিসকাউন্টে পাইছি, একটু ভালো কোয়ালিটির কাপড়। আর আজকে 11 তারিখ না, 11 ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। কালকে দেখলাম আরঙের ডিসকাউন্ট শুরু হয়েছে 8 তারিখ থেকে, সম্ভবত 23 তারিখ। ওয়ার্কআউটের যে ড্রেসগুলো কিনি এগুলা সাধারণত ডিসকাউন্টে পাওয়া যায় না, যে কারণে আমি কিনছি আম্মু শিল্পী আন্টির জন্য অর্ডার করে দিছি। আসলে জীবনে যে পরিবর্তনটা আম্মু আর শিল্পী আন্টি আনছে, আমি হয়তো বা ডিরেকশন দিছি, বাট তারা যে ওয়ার্কআউট করতেছে, ধরে রাখছে, আর ট্রেনার যে কি পরিমাণ প্রাউড, ওদেরকে নিয়ে কি পরিমাণ খুশি। ট্রেনার প্রতিটা ওনার অন্য ক্লায়েন্টদেরকে বলে, আমার আম্মু আর শিল্পী আন্টির এক্সাম্পল দেয় যে ওরা যদি করতে পারে আপনারা কেন পারবেন না। কে বললো তোমাকে এটা? তাই বললো ট্রেনার, সবসময় বলে, আমাকে ওই দিন বলছে। কোনটা? ওই যে আম্মুদের ট্রেনার? না, আম্মুদের ট্রেনার, আমার ট্রেনার তো আলাদা। এত কাজের মাঝে নিজেকে সময় দেওয়াটা সত্যি কঠিন। আমি একটু বুটের ডালের সাথে ডিমটাকে মিক্স করলাম। কালকে আমি রান্নার সময় কথা হয়েছে, আমার আম্মু এভাবে রান্না করতো। আর আমি একটু লেবুও চিপে দিছি। আলহামদুলিল্লাহ। আজকে রোদ হচ্ছে খাখা, কিন্তু বাতাস এত সুন্দর। আজকে পালং শাক রান্না করব। বেশ কয়দিন থেকে শাক পাতা কম খাওয়া হয়েছে। আজকে সবজি না খাইলে নিজের কাছে মনে হচ্ছে কি জানি খাই নাই। পালং শাকের সাথে সিম আলু দিলে অনেক ভাল লাগে ভাজি করলে। আমি তো একটা সিম দিলাম, সিদ্ধ করে নিই। আলু একটু আলাদা সিদ্ধ দিলাম, কারণ আলুটা হইতে একটু সময় লাগবে, আর সিম আর শাক তো হইতে সময় লাগবে না। বোকার মতন পুরা কাজ করছি। আলু শাকের সাথেই দিবেন, তাতেই সিদ্ধ হয়ে যাবে। আমি আবার আলাদাভাবে দিলাম, মনে করলাম পুরাতন আলু দেরি লাগবে। দেখতেছি আমার আলুও সিদ্ধ হয়ে গেছে, শাকও সিদ্ধ হয়ে গেছে, সিমও সিদ্ধ হয়ে গেছে, একই টাইম লাগলো। এইভাবে ভাজি করলে অনেক মজা। আলু, সিম, পালং শাক আমাদের বাড়িতে আম্মু করতো। আমি তো শাকে কোনো সিদ্ধর সময় পানি দেই না, শাকের পানি দিয়ে শাক সিদ্ধ হয়। তারপরে এই যে যতটুকু এই যে পানি বের হয়, আপনারা অনেকেই কমেন্ট করেন যে আপু শাকের পানি ফেলে দিবা না। ফেলে দেই না তো, কখনো চেষ্টা করি মূলা শাকের পানিটা ফেলে দেই। এখন যত সার, শাকসবজি কি আগের মতন আছে? কিছু সব কিছু ভেজাল। বিসমিল্লাহ। শাকের পানিটা দিয়েই দিই, দিলাম লবণ। এটা হলো আমার ভাবির আমানত। ভাবির কাছ থেকে আমি এই যে ফ্যান নিয়েছিলাম, সেই ভাবির এটা একটা আমানত আমার কাছে রাখা ছিল। আজকে ইনশাল্লাহ এটা আন্টির কাছে পৌঁছায় দিতে পারবো। এটা বাঁধে এখানে দাও। দর্শক, দুঃখজনক ব্যাপার, আজকে থেকে আমার এই গরম মশলা শেষ, আর ভ্যাসলিনের কোটা দেখতে হবে না। রাতের বেলা বুটের ডাল হচ্ছে একটু ভিজায় রাখছিলাম। আজকে সাইফানের পাপার বন্ধুর বইয়ের রেসিপি বানাচ্ছি, করলা দিয়ে বুটের ডাল ভাজি, একটু অন্যরকম। এটা হলো ফয়েজ ভাইয়ের বউ শিখাইছিল আমাকে, অনেক ভালো লাগছিল। আমি এটা আগেও 2-3 বার রান্না করছি। ডালটাকে আগে একটু সিদ্ধ করে নিতে হবে, অল্প পানি দিয়ে 2-3টা শীষ দিয়ে সিদ্ধ করে নিতে হবে, মানে একদম ঝোল করা যাবে না। এই যে এইটুকু নর্মালি যেভাবে করলা ভাজি কাটি, ঠিক সেভাবেই করলা ভাজিটা কেটে ফেলতে হবে। 2 শীষেই বুটের ডাল একবারে ঝরঝরা হয়ে গেছে। এই যে সুন্দর করে সিদ্ধ করে নিছি। বিসমিল্লাহ। খুব ইজি রেসিপি আর মজার অনেক। আপনারা যারা এখনো বুটের ডাল দিয়ে এভাবে করলা খাননি, অবশ্যই একবার ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে।
80% করলাটা হয়ে যাওয়ার পরেই এই যে বুটের ডালগুলো মিলাই দিতে হবে। খেয়ে সারপ্রাইজ হয়ে যাবে, কি আনকমন। নামানোর আগে কাঁচামরিচ, শর্টকাট রান্না। এখন নামাই ফেলবো। এই যে ফাইনাল লুকটা হচ্ছে এমন। লবণ টেস্ট করে দেখলাম, মাশাআল্লাহ এত সুন্দর টেস্ট আসছে। আজকে একটু করলা, হলুদ, আদা একবারে ফুটাই। অনেক দিন থেকে খাওয়া হয় না, একটু খেলে না শরীরে ভালো লাগে। শীত আসতেছে, রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের অনেক কমে গেছে, আগের মতন নাই। কাঁচা হলুদ ডিপ ফ্রিজে একবারে মানে বেটে রেখে দিছি। কাঁচা হলুদ বাসায় নেই, এটাই দিয়ে দিয়ে শেষ করি। গরম পানি তো গলে যাচ্ছে, না হলে সারাক্ষণ নিয়ে এখন কখন গলবে এ নিয়ে বসে থাকার ধৈর্য নাই। এখন আদা থাতলায় দিব, চালের বাসনে চাল ঢালবো, তারপরে চিনির বাসনে চিনি ঢালবো, লবণের বাসনে লবণ ঢালবো। বিসমিল্লাহ। অনেক আপুরা আমাকে জিজ্ঞাসা করেন যে আপু একবারে এই 5 কেজি করে চাল কেনেন কেন? আপনারা তো একবারে বস্তা কিনতে পারেন। বস্তা কিনলে না পোকা ধরে যায়, আর আমাদের মাসে 7.5 কেজি চাল লাগে, বেশি লাগে না। আমাদের হচ্ছে ভাতের খরচ কম, তরকারির খরচ বেশি। আজকে আপনাদেরকে বলছিলাম যে 11:15 থেকে এক্সারসাইজ শুরু করবো, বাট এক্সারসাইজ শুরু করছি একটু দেরি করে। আমার আবার একটা ডেলিভারি আসছিল, এই গেঞ্জিটা, সেটা রিসিভ করতে আবার ডেলিভারি ম্যানরা তো জানেনি, একবার ফোন দেয়, তার 10 মিনিট পর আসে, 15 মিনিট পর আসে। তো শুরু করতে করতে ধরেন 11:30 বেজে গেছে। এখন আবার এক্সারসাইজ অনেকক্ষণ ধরেই করতেছি, প্রায় 45 মিনিটস, কিন্তু ভিডিও করিনি। ভাবছিলাম আজকে আপনাদেরকে একটু এক্সারসাইজ দেখাবো, কিন্তু সুযোগ হয়নি। এখন ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট এক্সারসাইজেস, মানে এটা অনেক বেশি কষ্ট হয়, সেটা হচ্ছে ডাম্বেল ল্যাটারাল রেস। এইটা একটু করি, 5টা অলরেডি করছি। এটা হচ্ছে এইভাবে দাঁড়ায়, হালকা একটু হাঁটুটা ভাঁজ করে, এই 1 2 3 4 5। এটা 7.5 কেজি ডাম্বেল নিছি, মানে 7.5 6 7। প্রায় 3 সপ্তাহ 3.5 সপ্তাহ পর এই ওয়ার্কআউটগুলো করতেছি না, অনেক টাফ হয়ে যাচ্ছে। ভাবছিলাম যে 10 কেজি ধরবো, 10 কেজি আমি পারি, কিন্তু একটা সেটে 5টা দিয়ে শুরু করতে পারি, পরে 3টা 4টা করে হয়। এখন যেহেতু অনেকদিন পর আবার ওয়ার্কআউট রিজিউম করছি, এই জন্য না বেশি ওজন নিচ্ছি না, অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করার জন্য, মানে ইনজুরি যেন না হয়। হ্যাঁ, ট্রাই করবো প্রতিদিন অল্প করে হইলেও ওয়ার্কআউট আপনাদের সাথে শেয়ার করতে, তাহলে আপনারাও যদি কেউ মোটিভেশন পান তাহলে আমি অনেক খুশি হব, সার্থক হয়ে যাবে আর কি। চিনি যখন ঢাললাম একটু কড়া করে কফি খাই, বেশ কয়দিন থেকে কফি হলো চিনি ছাড়া খাচ্ছি। বিসমিল্লাহ। ওই দিন আপনাদের সাথে শেয়ার করছি আমার শাশুড়ির কালো জিরা ভর্তা কীভাবে বানায়, সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের কালো জিরা ভর্তা কীভাবে বানায়। কালো জিরাটা ধুয়ে একবারে রোদে শুকানো, পরিষ্কার করা, খোলাতে ভাজতে হবে। আরেকজনকে কফি খাওয়াইছি, দিয়ে আসছি, সে আল্লাহ আমার ভালো করুক, দোয়া করতেছে। বিশাল ব্যাপার, এই দোয়াটাই আমার দরকার। আস্তে করে হিট দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে, কোনো তেল এখন দেওয়া যাবে না। সুন্দর ঘ্রাণ বের হয়েছে। নিজেকে সুস্থ রাখার জন্য এখন কালো জিরা ভর্তা, হলুদ, আদা, করলার পানি সব চলবে। এটা এখন ঠান্ডা হোক, আমি এই ফাঁকে বাকি কাজগুলো করি। বেশি করে রসুন লাগবে, আর সাথে লাগবে হলো কাঁচামরিচ। আম্মু বলছে তুমি যদি কাঁচামরিচ দিতে না চাও সেক্ষেত্রে শুকনো মরিচ ভেজে দিবা। একটু
ভালো করে আগে ভাপ দিয়ে নিয়ে তারপরে হলো খোলাতে খালি ভাজবো। খোলাতে ভাজা মানে কোনো তেল দিবেন না, আগে এটা একটু সিদ্ধ হয়ে যাক। পানিটা টেনে নিলে এখন এই সিদ্ধটা ভালো হয়। হিটটা কমাই দিই, আস্তে 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 খুব সুন্দর হয়ে যাবে। সে ওজন কমানোর পরে মানে বড় সাইজের গেঞ্জি পরা ভাব দিয়েছে, আজকে সে বড় সাইজের গেঞ্জি আনছে। এগুলা হচ্ছে ওভার সাইজ ড্রপ শোল্ডার বলে এগুলাকে। ওভার সাইজ মানে কি? ওভার সাইজ। তুমি তো এখানে আরেকজন ঢুকবে না, কথাটা বুঝে। ওভার সাইজ মানে একটু ঢিলাই, যে ওভার সাইজ প্যান্ট দেখো তোমাদের যে পালাজো পরে না মেয়েরা, পালাজো টাইপ। না না না, এটা ফ্যাশন, সত্যি কথা। দর্শকদের জিজ্ঞাসা করো, এটাই ট্রেন্ড এখন। ওভার সাইজ ড্রপ ছেলেরা মেয়েদের জিনিস পরবে। আরে মেয়ে, এটা কি মেয়ের মতন কোন অ্যাঙ্গেলে মেয়ে মেয়ে লাগতেছে? পুরাই পুরাই মেয়ে মেয়ে লাগে। সাইজ কিন্তু ঠিকই আছে, খালি একটু ঢোলা বানাইছে ওরা, এইটাই। কিন্তু তোমার ওই দিনকে 1 ইঞ্চি বড়, আমি বললাম তুমি একটু বড় সাইজ না, বলি কি আমার ওজন কমছে, এখন আমাকে বড় সাইজ কেন দিবেন আপনি? আপনি আমাকে সেম সাইজ আমার যেটা সেটাই না। ওইটা ঝামেলা কি, আমি এল নিতে চাই, কিন্তু এল এর প্রবলেম হচ্ছে লম্বার দিক দিয়ে আমি একটু লম্বার দিকে শর্ট করে যায়, এই জন্য এক্সেল নিতেই হয়। তো এই ক্ষেত্রেও তো আমি এটার এল যদি নেই তখন শর্ট হয়ে যায়। আসলে তোমার বডি তো কমছে, লম্বা তার কমে নেই। এইটাই তো, লম্বাই আছে। এইটা এই জায়গায় তো ঝামেলাটা। শেষে যে আমার সুন্দর মতন ভাজা শেষ, আর একটু কালার করে নেওয়া যায়। এই যে আমার আম্মু কালো জিরা ভর্তাটা পাটায় বাটে, কিন্তু আমি হলো একটু কুড়িয়া মানুষ, বাটতে মন চাচ্ছে না, খাটনি করতে কম মন চায়। সাইফানা বাবা আমাকে একটা সরিষার তেল এনে দিছে, বারে বারে বলতেছে এটা খুলছো, এটা খুলছো, এটা কেমন টেস্ট, বলতেছে এই সরিষার তেলটা খুব ভালো হবে। এই যে এখন সরিষার তেল দিয়ে দিলাম, এই যে পজ দিয়ে এই যে খুব সুন্দর দেখেন, এই যে একবারে কোটা মশলার মতন হইল। ঘ্রাণটা কি চমৎকার একটা ঘ্রাণ আসছে। কালো জিরাগুলো দিয়ে দেব। আর আমার আম্মু শুকনো মরিচও এমন খোলাতে ভেজে শুকনো মরিচও দেয়, তা আমি এখন আর শুকনো মরিচ দেই নাই দেখে আমার চিলি অয়েলটা একটু আধুনিক পদ্ধতি ব্যবহার করলাম, তাহলে অনেক মজা হবে। আর সাথে দেব খালি লবণ, তারপরে একবারে দেব আর একটা টলা। যেন হয়ে গেল। আজান শেষ হোক। কালকে মুভি ডে কালকে। হ্যাঁ, মুভি দেখাবে ক্লাসে? হ্যাঁ। ক্লাসে না, কোন জায়গায় দেখাবে নাকি বাইরেও নিয়ে যেতে পারে? হতে পারে। ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা, মুভি ডে। হ্যাঁ, মুভি। সেই মজা হবে তো তাহলে। কালকে আজকে কেমন হলো ক্লাস? ভালো। এই যে কালো জিরা ভর্তা রেডি। এইভাবে একবার খালি কালো জিরা ভর্তা করে খাবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। এভাবে একটু তিতা লাগবে, কিন্তু অনেক মজা। ঠিক তিতা বলে না, ওটা কালো জিরা যেমন তেমন, কিন্তু এখানে যে রসুন আর কাঁচামরিচ যেভাবে দেয় না, এটা দাঁতে দাঁতে লাগে আর ভালো লাগবে। একদম আম্মুর মতনই হয়েছে, খুবই স্বাদ হয়েছে। আমার মা শাশুড়ি দুজনেরই রেসিপি চ্যানেলে দিয়ে দিছি, যার যেটা মন চাবে দেখে বানাই ফেলবেন। আর আপনারা কিভাবে বানান অবশ্যই আমাকে জানাবেন, সেটাও একদিন ট্রাই করব। তবে প্রতিদিন খাবারের টেবিলে এরকম কালো জিরা ভর্তাটা রাখা উচিত। আমি এর আগের বার একদিন করে 3-4 দিন খাইছিলাম, আবার আজকে একটু বেশি করে রাখলাম। দেখতে দেখেন ফাইন হয়েছে। সাদা ভাতের সাথে কালো জিরা ভর্তা হলে আর কিছুই লাগে না, একদম মনে হচ্ছে আম্মুর হাতের কালো জিরা ভর্তা খাচ্ছি। যত খাবেন তত কাজ, এই হলো অবস্থা। কেউ কয় পানি সিঙ্গারা, কেউ কয় পানি ফল। আমার আম্মু কয় পানি সিঙ্গারা। তোমার আম্মু কয় পানি সিঙ্গারা, কিন্তু তোমার এটা পছন্দ না? 30 টাকা কেজি। আসসালামু আলাইকুম। কি পানি ফল, পানি ফল পাইছো? পানি সিঙ্গারা, পানি ফল কেউ কয়,
আর পানি সিঙ্গারা তুমি বলো না পানি সিঙ্গারা। হ্যাঁ আমার সাইফানের পছন্দের জিনিস। হ্যাঁ এটা একটু খাবো এখন। আগে জামা কাপড় খুলতে হবে নাহলে কষ্ট ভরে যাবে। উঠে গেছে অনেকদিন থেকেই আমি দেখছি ভ্যানে ভ্যানে, তো এইবার কেনা হয়নি। কত করে কেজি বাবা? জানি না, একটু শুনবা না? আমার পাপা গেছে। একটু তো শুনতে হয়। বাবা কোথায় তোমার? একটু অবাক হইলাম, দেশি আদা নিলাম আপনার হাফ কেজি 70 টাকা পড়লো, 140 টাকা কেজি। দোকানদার বললো নাকি দাম 120 টাকাতেও নামছিল। তো অনেকদিন পর আমার মনে হচ্ছে আদার দাম একটু কমছে। আমি 300, 260 অনেক দাম দিয়ে আদা কিনছিলাম মাঝখানে। আসসালামু আলাইকুম। আদা নিয়ে আসতো, খুবই ভালো হয়েছে। দাম কত জানা আদার? 150 টাকা কি কেজি? হাফ কেজি কেজি 140। কি বিশ্বাস হয়? তাতে 2 কেজি আদা কিনে নিয়ে আসা, আমি বাটে ফ্রিজে রাখি। আদা 350 টাকা কেজি কিনছি আমি কদিন। কিনে আনি, সত্যি কথা আনি। সত্যি কথা থাকে, এখন না বিকেলে আনিও। কত করে? 140 টাকা কেজি। আমাকে 70 টাকা হাফ কেজি। আমি বললাম শুধু 70? দোকানদার 100 টাকা রাখছি। দোকানদার বসছে না ছেলে বসছে? দোকানদারই বসছে। পরে বলতেছে 120 টাকা। সত্যি বললে 120 টাকাও হয়েছিল আদা। তা আদা আমার বাসায় খুব দরকার। এই যে আমি আজকে আদা দিতে ভুলে গেছি করলার সাথে, এখনই থেতলাচ্ছি। সাইফানকে কয়টা ছিলে খাওয়াই আসি, নিজেও একটু খেয়ে আসি। কেজি কত? 30 টাকা। কম তো। সম্ভবত এটা ফেনি রেসিপি না? ফেনি রেসিপি, হ্যাঁ। সাধারণত এই টাইপের খাবার আমরা খাই না, কিন্তু মাঝে মধ্যে যদি নিজেদের অঞ্চলের বাইরে খাবার খাওয়া যায় তখন একটু জিহবার জন্য ভালো, টেস্ট প্যালেটের জন্য ভালো। দেখি তোমার আম্মুর ভর্তা আর আমার আম্মুর ভর্তার পার্থক্যটাকে। কালো জিরার যে তিতা ফ্লেভারটা, এটা অনেক বেশি স্ট্রং এখানে, অনেক বেশি স্ট্রং। পার্থক্যটা কি? মানে পেঁয়াজ নাই না, শুধু রসুন আর ইয়া। আম্মু অনেক পেঁয়াজ দেয়, ওই জন্য ওখানে অত তিতা বোঝা যায় না। পেঁয়াজের জন্য একদম ফ্লেভার পুরাই চেঞ্জ। এখানে রসুন আর কাঁচামরিচ, শুকনো মরিচ, এখানে কালো জিরার ঘ্রাণটা বেশি পাওয়া যাবে। আর ওইটা এত তিতা লাগে না, ওটা মিষ্টি লাগে। মানে আপনি কালো জিরা খাচ্ছেন এটা বুঝতে পারবেন। এই বুটের ডালের এটা খুব একটা আনকমন জিনিস। ফয়েজ ভাইয়ের বাসায় বিয়ের পরে গেলাম, ভাবির সাথে গল্প করলাম যে ভাইয়াদের একটা নতুন রেসিপি দেন তো। তখন ভাবি বলছে আপনি কখনো বুটের ডাল দিয়ে করলা খাইছেন? একদম না, কিভাবে? তখন ভাবি শিখাই দিছিল। ভাবিকে ধন্যবাদ, এত সুন্দর একটা রেসিপি উপহার দিছে। সেটা রান্না করেও ভালো লাগে, আপনারা অবশ্যই করবেন। মানুষের কথাও মনে পড়ে গেল। হ্যাঁ, ভাবির কথাও মনে পড়ে গেল। সাইফান আজকে করলা খাইলাম না, আজকে করলা সব থেকে টেস্টি, তিতা নাই। ভাতের থেকে শাক বেশি খাইলাম। শাকসবজি কয়েকদিন একদম খাওয়া হয়নি তো, কেমন জানি খুব মিস করতেছিলাম। পা ভাঙবে, লাইফ শেষ হয়ে যাবে। দুষ্টুমি করো না, হঠাৎ করে দাঁত ভেঙে গেলে এই সামনের দাঁত কিন্তু আর হবে না। সাইফান বলতেছে সাইফান মোটা হয়ে গেছে, একটু বলে ভুঁড়ি বেড়ে গেছে তার। হয়েছে, এখন অজু করে চলো, মাগরিবের নামাজ পড়ে আসো। এটা নাড়ো না, টিস্যু দিয়ে মশো। এটা নাড়ো না, এই যে। হ্যাঁ হ্যাঁ। ওরে আল্লাহ আল্লাহ। আমি হচ্ছে যে ডিমের কুসুম এমন খাইতে পাই না, এই জন্য আমার ডিমটা আর একটু সিদ্ধ হচ্ছে। এটা তার ডিম নাও বলে 10 মিনিট হয়ই নাই ডিমের, সে বলতেছে হয়ে গেছে। আর আমাদের ছেলে আরবি পড়তে গেছে। আমার ছেলের এখন প্রতিদিন মালটার জুস খাইতেই হবে। আর 7:30টার সময় আমরা একবারে ভাত খেয়ে নিচ্ছি। আমি এই যে নিয়ে বাটিতেই নিলাম, শাকের বাটিতে ভাত। দেখেন কতগুলো ভাত পাচ্ছে। কালো জিরা ভর্তা একটু বেশি করে নিলাম। সাইফানকেও একবারে প্লেটে দিয়ে দিছি। ছেলের মন খারাপ, সে হলো মানে নিয়ে ঘরে যাবে, এই মুহূর্তে স্লিপ খেয়ে পড়ে গেছে। বলতেছি বাসায় তো মালটা আছে, সমস্যা কি? জীবনে অনেক ভুল হয়, ভুল থেকে এমন ঘটনা ঘটতেই পারে। মন খারাপ করার কিছু নাই, আরেকবার চেষ্টা করো। এভাবেই তো লাইফে চেষ্টা করতে হবে বাবা। সাইফানের বাবা বলছে এই জুসের যে স্বাদ পাবা অন্য কোথাও এই স্বাদ নাই। মন অনেক খারাপ, এক পর্যায়ে কান্নাকাটিও হয়েছে। রাতের বেলা থালা বাসন ফাঁকি দেই, পরে সকালবেলা মাজতে হয়, বিরক্ত লাগে আমার। রাতের কাজ 2-1 দিন দেখলাম, এবার গাফিলিতে দিছি। এখন একবারে খাওয়া দাওয়া শেষ,
রান্নাঘর ক্লিন করে একবারে সাইফানকে পড়তে বসাবো। ওরা ঈশান নামাজ পড়ে এসে মানে পড়াশোনা করাবো। এই ফাঁকে আমি আমার যা যা কাজ আছে সব শেষ করে নিই। আমি রাতের বেলায় একটু ক্যামেরা কমই অন করি, কারণ আমি সময়টা সাইফানকে দেই। সাইদা রাহনুমা ফেরদৌসি হক এক আপু মেসেজ করছে, আপু কম্প্রিহেনশনটা আমারও ডিফিকাল্ট লাগতো, আপনি সাইফানকে ইংলিশ স্টোরি বুক পড়ানোর অভ্যাস করান, এতে ও নিজে নিজে অ্যানালাইসিস করে শিখতে অনেকটা ওর কম্প্রিহেনশন করাটা ইজি হবে। ম্যাডাম স্টোরি বুক দিয়ে এখন বাবাকে শোনাচ্ছি। মানে আপনার কমেন্ট এই মাত্র পড়লাম আর সাথে সাথে আমাদের মানে অনেকক্ষণ ধরে স্টোরি বুক পড়ানো হচ্ছিল, মিল হয়ে গেল। এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ সাজেশন দেওয়ার জন্য, অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্য, আর আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আমি যে প্যাসেজটা একটু হালকা হালকা বুঝি, মানে অত ডিফিকাল্ট থাকে না যে বড়দের কম্প্রিহেনশনের মতো, হালকা। না ওদের এই কম্প্রিহেনশন বইয়ের আমি আপনাকে একটা কম্প্রিহেনশন দেখাবো, বেশ ডিফিকাল্ট, আমি আপনাদেরকে দেখাবো। বইটা নাই তো, মিসের কাছে আছে, নাইলে আমি দেখাবো। এনিওয়ে সাইফান বিদায়টা নিয়ে নাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাবাই টাটা। My guiding light, you are my everything, you are Muhammad.